দাদির কথায় আমি শুধু একটা মিষ্টি হাসি উপহার দিলাম। কিছু না বলে দাদি আমার এক হাত চেপে ধরে নিজের সাথে করে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে উনি নিজেও আমার পাশে বসে পড়ে। রুদ্রও আমাদের পেছন পেছন এসে সোফায় আমাদের পাশের সোফাটায় বসে পড়ে। দাদি আমায় নিয়ে সোফায় বসেই বলে ওঠে, কি ব্যাপার, এতটা চুপচাপ কেন তুই? আমি তো জানি তুই নাকি প্রচুর কথা বলিস, মানুষকে নাকি সর্বোচ্চ বিরক্ত করিস, সাথে নাকি অদ্ভুত সব কাজ করে বেড়াস। তাহলে এখন চুপ করে বসে আছিস কেন? হুম। দাদির আমার কথায় চমকে উঠে দাদির দিকে তাকাই আমি, কারণ আমি বেশি কথা বলি এটা কে বলতে পারে দাদিকে সেটাই ভাবছি এখন। আমি যতটুকু জানি আমার পরিবারের কেউ এমন কথাগুলো বলবে না দাদিকে। আমার আম্মুর ভয়ে যদি বিয়েটা ভেঙে যায় তো সেই জন্যে। আর রইল রুদ্র, তাহলে রুদ্রর সাথে তো আমার তেমন একটা দেখা বা কথা কিছুই হয়নি, যার মাধ্যমে রুদ্র বুঝতে পারবে যে আমি বেশি কথা বলি। রুদ্র নিজেও হয়তো ঠিক করে জানে না যে আমি কতটা পাগলামো করতে পারি এই বিষয়ে, তাহলে কে বলতে পারে দাদিকে এমন বিষয়ে। আমি এমন সব চিন্তা ভাবনার মাঝে কৌতূহলী হয়ে দাদিকে প্রশ্ন করে বলে উঠি, তুমি কি করে জানলে দাদি? আমি দাদিকে তুমি করে বলি কারণ দাদি বলেছে তুমি করে বলতে। দাদি যখন আমায় রুদ্রের জন্য আংটি পরিয়ে দেয় তখনই আমার সাথে দাদি একদম ফ্রি হয়ে যায় এইসব বিষয় নিয়ে। তাই দাদি আমায় তুই আর আমি দাদিকে তুমি করে বলি। আমার এমন কথায় দাদি হেসে বলে ওঠে, তোর অনেক কৌতূহল এটাও বলেছে। দাদির এমন কথায় এবার আবার কৌতূহল হওয়ার ধাপটা আরো একগুণ বেড়ে যায়। আমার সাথে সাথে রুদ্র ভ্রু কুচকে দাদির দিকে তাকিয়ে আছে জানার জন্যে যে কে বলেছে এইসব কথাগুলো। কে হতে পারে যে আমায় এতটা ভালো করে জানে আমার অগোচরে। আমার দুজনকে এইভাবে তাকাতে দেখে দাদি হেসে উঠে বলে, রিত বলেছে এই কথাগুলো। আমিও প্রথমে চমকেছিলাম তোদের মতোই, পরে হৃদা আমাকে নিজেই থেকে আবার বলে ওকে নাকি মায়া বেশ কয়েকবার বিরক্ত করেছে, তাইও জানে নাকি। দাদির কথায় রুদ্র হেসে ফেললেও আমি আপাতত কোনোটাই করছি না, কারণ হৃদ খান সম্পর্কিত কোনো কিছুই জানতে চাই না আমি। তাই আমি চুপ করে বসে আছি দাদির পাশে। আমার চুপ থাকার মাঝে একগাদা খাবার এনে রেখে যায় আমাদের সামনে সার্ভেন্টরা। খাবার সামনে আসতেই দাদি আমায় তাড়া দিয়ে বলে সবগুলো খাবার শেষ করে তারপর জায়গা থেকে উঠতে। আমি এক পলক খাবারের দিকে তাকিয়ে থেকে আবারও দাদির দিকে করুণ চোখে তাকাই, অসহায় ফেস করে, কারণ এত খাবার আমি কোনো কালেই শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। দাদির খাদ্য টর্চার থেকে কোনো রকম বাঁচলাম আমি। এখন দাদির পাশে বসে গল্প করছি নানান সব বিষয়ে। দাদি আমাকে দেখতে চাওয়ায় মূলত রুদ্রর আমাকে এখানে নিয়ে আসা। আপাতত রুদ্র আমাদের সাথে নেই, কিচেনে আছে আমাদের জন্য। রুদ্র স্পেশাল কফি বানাচ্ছে, তাই মহাশয় এখন মহা ব্যস্ত তার হট কফি বানাতে। আর আমরা ব্যস্ত গল্পের আসর জমাতে। দাদির সঙ্গ পেয়ে আমি মেতে উঠেছি গল্প ভান্ডার নিয়ে। আমার ননস্টপ বক বকগুলো দাদিও বেশ মনোযোগ সহকারে শ্রবণ করে যাচ্ছে ক্রমাগত। আমার বকবকানির মধ্য দিয়েই দাদি আমার দিকে তাকিয়ে থেকে হাসি মুখে হঠাৎ করে আমার জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খায়। দাদির এমন কাজে মুহূর্তেই আমি চুপ করে যাই দাদির দিকে তাকিয়ে থেকে। দাদি আমার দুগাল আঁকড়ে ধরে খানিকটা থেমে আমায় বলে ওঠে, তোকে যদি আমার কাছে কাছে রাখতে পারতাম তাহলে আমারও এই বাড়ির একাকিত্বটা দূর হয়ে যেত, খান বাড়িটা আনন্দমহলে পরিবর্তন হতো। তোর সাথে যদি আমার রুদ্রের বিয়েটা না হয় হৃদের বিয়েটা দিতে পারতাম, তাহলে তোকে সবসময় আমার সাথে রাখতে পারতাম। আর এখন যে রাখতে পারবো না তেমনটাও নয়, কিন্তু আমি রুদ্রকে শর্ত দিয়ে রাখবো, মাসে 15 দিন তুই রুদ্রের বাসায় থাকবি আর বাকি 15 দিন তুই আমার বাসায় থাকবি আমার সাথে, নয়তো তোদের বিয়েটা আমি ক্যান্সেল করে দিব। এমন বললেই রুদ্র আমার কথা রাজি হয়ে যাবে, কারণ তোকে বিয়ে করার জন্য যে পাগলামোটাই না করেছে পাগলটা। হৃদও শান্ত করতে পারছিল না, পরে হার মেনে নেয় রুদ্রের কাছে। হৃদ তোকে রুদ্রের সাথে বিয়ে দিবে এমনটা বলতেই রুদ্র শান্ত হয়। দাদির এমন কথায় আমি মুহূর্তেই চমকে উঠি। তার মানে রুদ্র আমায় পছন্দ করে বিয়েটা করছে, আর সেটা হৃদ খান আগে থেকেই জানতো। আর সেটা জেনেও আমায় বিয়ে করে এখন চুপ করে আছে, কিন্তু কেন? কি করতে চায় উনি? আর উনি আমায় পছন্দ করে না সেটা আমি জানি। উনি শুরু থেকেই
এটা বলে আসছে, কিন্তু অপছন্দ করা সত্ত্বেও আমায় ডিভোর্সটাও কেন দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না আমি। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই দাদি আমার গাল ছেড়ে নিজের দুই হাতে আঁকড়ে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, একাকিত্বটা তো আমার থেকেই যাবে সবসময়, জানিস মায়া। হৃদ কখনোই আমার মনের কথাগুলো বুঝতে চায় না। কত করে বলছি বিয়ে কর বিয়ে কর, ও আমার কথা কান পর্যন্ত দিচ্ছে না। এই বিষয়ে কোনো কথাই বলে না আমাকে, সবসময় চুপ করে থাকে। দাদির এমন কথায় আমি কৌতূহলী হয়ে বলে উঠি, কেন? ওনার কি কোনো পছন্দ ছিল নাকি আগে? আমার কথায় দাদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার হৃদের আমার পছন্দ কাউকে পছন্দ করতেই পারে না। ও করবে ওকে পছন্দ, ওর কাছে কোনো মেয়ে ঘেঁষতেও পারে না। ও ছোট থেকেই এমন একরোখা টাইপের ছেলে ছিল, যা বলবে তাই করবে, কারো কথা শুনতো না, হাসতো না, সহজে এমন টাইপের ছেলে ছিল। তবে দাদিকে চিন্তিত দেখে আমি দ্রুত তাড়া দিয়ে কৌতূহল নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, তবে কি দাদি? আমি জানি না কিছুই। তবে গত 2 বছর আগেও বেশ একটা হাসি খুশি দেখতো আমার হৃদকে। আমি জানি না কিছুই, তবে গত 2 বছর আগেও বেশ একটা হাসি খুশি দেখাতো আমার হৃদকে। প্রায় হাসতে দিতাম ওকে। তখন বিয়ের কথা বললে বলতো এখন না, পরে করবে, একটু সময় দিতে ওকে। আর এখন বিয়ের কথা বললে একদমই না করে দেয়, অথবা চুপ থেকে আমার কথাটা এড়িয়ে যায়। দাদির এমন কথায় কপাল কুঁচকে এলো আমার। হৃদখান 2 বছর আগে বেশ হাসি খুশি ছিল, এখন নেই। বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না, বিষয়টা ভাবাচ্ছে আমায় ভীষণভাবে। আর এর পিছনে কি কারণ লুকায়িত থাকতে পারে? আচ্ছা, কোনো মেইলি বিষয় নয় তো? হতেও পারে ওনার গার্লফ্রেন্ড হয়তো ওনাকে ছেড়ে চলে গেছে 2 বছর আগে, তার জন্যই বেটা হয়তো আরো বদমেজাজি একরোকা টাইপ হয়ে গেছে। ইস, যাওয়ার সময় বেচারার হাসিটাও সাথে করে নিয়ে গেছে মেয়েটা। আমি আমার মতো করে ভেবে নিয়ে দাদির দিকে তাকাই। ওনার অপদার্থ নাতি যে আমায় জোর করে বিয়ে করেছে সেটা বলে দিব ওনাকে। আচ্ছা, আমার কি এখন বলা উচিত হবে? বলার পর দাদি আমায় বুঝবে তো, আর রুদ্রই বা আমায় খারাপ ভাববে না তো? আমার এমন সব চিন্তা ভাবনা নিজেই মধ্যে খানিকটা সাহস জুগিয়ে নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, দাদি, আমার কিছু বলার ছিল তোমায়। আমার এমন কথায় দাদি আমার দিকে হাসি মুখে তাকিয়ে থেকে বলে ওঠে, তোর কথা পরে শুনবো, তুই আগে আমার কথাগুলো শুন মনোযোগ সহকারে। তুই কিন্তু আমার সাথেই থাকবি, কেমন? আর দাদির বাকি কথাগুলো শেষ করার আগেই আমি বলে উঠি, থাকবো দাদি, তোমার সাথেই থাকবো। তার আগে তুমি একটাবার আমার কথাগুলো তো শোনো প্লিজ। আমায় এমন অসহায় দৃষ্টিতে তাকাতে দেখে দাদি মুহূর্তেই চুপ করে যায়। আমি কি এমন বলতে চাই বিষয়টা ভেবেই আমার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে আমি দাদির এমন দৃষ্টি দেখে খানিকটা নড়ে চড়ে উঠে বসি দাদির পাশে। ভয়ে কাঁচুমাচু করতে করতে কিছু সাহস জুগিয়ে বলে উঠি, দাদি, আসলে তোমার নাতির সাথে বিয়ে। আমার বাকি কথা বলার আগেই রুদ্র তার স্পেশাল কফি নিয়ে আমার সামনে হাজির হয়, মুখে শীষ বাজাতে বাজাতে। এতে করে দাদির মনোযোগ নষ্ট হয় আমার উপর থেকে। দাদি রুদ্রের দিকে হাসি মুখে তাকিয়ে থেকে রুদ্রের কফিটা এক হাতে তুলে নেয়। রুদ্র দাদিকে কফি দিয়ে সাথে সাথেই আমাকেও একটা কফি তুলে দেয়। আমি রুদ্রের কফিটা হাতে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা চুমুক দিই কফিতে। আমার না বলা কথাগুলো কাউকেই শোনাতে পারিনি, এবারও থেকে গেল নিজের মধ্যেই, সেটা আমার মধ্যেই চেপে গেল। আর এখন দুজনের সামনে একসাথে বলা ঠিক হবে না। একজন একজন করে বললে হয়তো আমি বোঝাতে পারবো দুইজনকে, একসাথে দুজনকে বোঝাতে অক্ষম আমি। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে রুদ্র ধূপ করে আমার পাশে বসে পড়ে কফি হাতে। পরে দাদিকে ফাঁকি দিয়ে আমার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, কফিটা কেমন হয়েছে রানী সাহেবা? রুদ্রের কথা আমি না ফিরেই একটা মুচকি হাসি দিয়ে নিজের মাথাটা নাড়িয়ে সম্মতি জানাই যে কফিটা অনেক ভালো হয়েছে। আমার সম্মতি পেয়ে রুদ্র হেসে ওঠে। আমার দাদির অগোচরে একটা চোখ টিপ মেরে ঠিক করে বসে পড়ে সে। আর আমি রুদ্রের এমন কাজে সাথে সাথে দাদির দিকে তাকাই। দাদি আপাতত তার কফি খাওয়ার মনোযোগী, তাই রুদ্রের দিকে তার কোনো দৃষ্টি নেই আপাতত। তাই আমিও আর পরে রুদ্রের দিকে তাকাইনি লজ্জায়।
কফির সাথে সাথে আমাদের আড্ডার আসরটাও শেষ হয়। দাদি আমায় আর রুদ্রকে পাঠিয়েছে পুরো খান বাড়িটা ঘুরে ঘুরে দেখতে। রুদ্র আমার সাথে করে নিয়ে পুরো খান বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, সাথে গল্প তো করছেই। খান বাড়িটি অতি মাত্রায় সৌন্দর্যে ভরপুর। যতটা দেখছি আমি ততটাই মুগ্ধ হচ্ছি বারবার বাড়ির সৌন্দর্য দেখে। আমি আর রুদ্র সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলার সবগুলো রুম হাঁটতে হাঁটতে দেখার পরে একটা লক করা রুমের সামনে এসে রুদ্র হঠাৎ দাঁড়িয়ে যায়। পরে আমার দিকে তাকিয়ে থেকে বলে, এই লক করা রুমটি হলো হৃদের। এই রুমে প্রবেশ করা কারো অনুমতি নেই। এমনকি হৃদের রুমটিও পরিষ্কার করা ওর পার্সোনাল ছেলে অ্যাসিস্ট্যান্ট দিয়ে। বাড়ির কোনো সার্ভেন্টই ওর রুমে যেতে পারে না। আমি নানা ভাই নানুকে ছাড়া কেউ ঢুকতে পারে না ওর রুমে। তাও আমরা কাজ ছাড়া ওর রুমে যেতে পারি না। ওটা ওর পছন্দ না। এখন ওর দেশের বাইরে আছে, তাই এখন ওর রুমটা লক হবে। তবে তুমি আমার বউ হবে, তাই তোমাকে তো সব কিছু দেখাতে। আসো আমার সাথে। কথাগুলো বলেই রুদ্র নিজের পকেটে হাত গুজিয়ে একটা চাবি বের করে সেটা দিয়ে রুমটা খুলে আমায় নিয়ে রুমের ভেতর প্রবেশ করে। রুমটার ভেতরে প্রবেশ করতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে আসে মুহূর্তেই। আল্লাহ, এটা কি কোনো রুম নাকি? আমার তো মনে হচ্ছে ছোটখাটো একটা আস্ত বাড়িও বলা যায়, কারণ বিশাল এরিয়া নিয়ে রুমটা তৈরি করা হয়েছে। রুমটার দক্ষিণ ও পশ্চিম সাইডে সম্পূর্ণ কাচের তৈরি। সেখানে সাদা বড় বড় পর্দা টানানো আছে, আর সাথেই নিচে ফ্লোরে দামি সাদা সোফা সেট আছে। পশ্চিম পাশে সাদার মধ্যে বড় বেড পাতানো আছে, সাথে রয়েছে বড় আয়না বিশিষ্ট সাদা একটা ড্রেসিং টেবিল। সাথে আছে একটা কাচের দরজাও। এখান থেকে দেখা যাচ্ছে এই কাচের দরজাটি দিয়ে এই রুমের সাথে অ্যাটাচ করা সুইমিং পুলে যাওয়ার রাস্তাটা। পূর্ব পাশে বিশাল বড় একটা কাভার্ড রয়েছে। উত্তর পাশে কাচের অ্যাটাচ বাথরুম, ভেতর থেকে পর্দা দেয়া। তার সাথে বড় একটা বুক র্যাকও আছে দেয়ালের সাথে অ্যাটাচ করা বইয়ে। আমি চোখ বড় বড় করে হা হয়ে হৃদখানের রুমটা পর্যবেক্ষণ করছি। আবার এমন করে দেখার মধ্যে দিয়েই হঠাৎ রুদ্রের ফোনটা বেজে ওঠে। রুদ্র দ্রুততার সঙ্গে ফোনটা হাতে নিয়ে পরে ফোনটার দিকে এক পলক তাকিয়ে থেকে আমার দিকে তাকায়। পরে বলে ওঠে, মায়ু পাখি, তুমি রুমটি ঘুরে ঘুরে দেখো, আমি একটু কথা বলে আসছি। আসলে কলটি একটু আর্জেন্ট, তাই তুমি থাকো, আমি আসছি। কথাগুলো বলেই রুদ্র রুম থেকে প্রস্থান করে। আমি রুদ্রের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে ঠোঁট উল্টে আবারও মনোযোগী হয়ে হৃদ খানের রুম দেখায়। আমি হৃদ খানের রুমটার মধ্যে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আমার কেন যেন মনে হচ্ছে এই রুমটার আগেও দেখেছি কোথাও। শুধু দেখেছি নয়, এখানের প্রতিটা জিনিসও আমার ভালো করেই চেনা। আমার এমন কেন মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এখানে আমার আগে কখনোই আসা হয়নি, আর আমাকে এখানে কেউ চেনেও না। তাহলে আমি কি করে হৃদ খানের রুমটা পরিচিত মনে হচ্ছে আমার? এমন সব চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ আমার দৃষ্টি স্থির হয় আর সাথে বুক সেলফের উপর। আমি ধীর পায়ে এগিয়ে এসে সবগুলো বই ছুঁয়ে ছুঁয়ে দেখছি। হৃদ খানের মতো মানুষ বই পড়ার মতো শখ রাখতে পারে, তা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। সাজানো বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি, বেশ ভালো লাগছে আমার। সবকিছু ভালো লাগার সাথে সাথে আমি সব বইয়ের নিজের চোখ বুলাচ্ছি। আমি চোখ বুলাতে বুলাতে হঠাৎ করে আমার চোখ আটকায় একটা নীল ডায়েরির উপর। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ডায়েরিটার দিকে তাকিয়ে থেকে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে ডায়েরিটা হাতে নেই ভেতরে কি আছে পড়ার জন্যে। আমি নীল ডায়েরিটা হাতে নিতেই সাথে সাথে অটোমেটিক্যালি আমার সামনে এই বুক সেলফটা ঘুরে গিয়ে একটা দরজা তৈরি হয়। সেটা ধরে ভেতরে একটা রুম দেখা যাচ্ছে। আমার চোখের সামনে হঠাৎ করেই বুক সেলফটা ঘুরে দরজা হতে দেখে সাথে সাথে ভয়ে চমকে উঠি। আমি দুকদম পিছিয়ে যাই, পরে ভীত চোখে এইদিক ওইদিক তাকাই। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারি এটা একটা গুপ্ত রূপ, যা সবার থেকে লুকায়িত। আর এই গুপ্ত রূপটি হৃদ খান নিশ্চয়ই কোনো গুপ্ত কাজে তৈরি করেছে। গুপ্ত বিষয়টা মাথায় আসতেই রুমের ভেতরে এমন কি আছে তা জানার জন্য আমার কৌতূহলটা হাজার গুণ বেড়ে যায়। আমি কৌতূহলী হয়ে ধীর পায়ে এগিয়ে যাই রুমটির ভিতরে কি আছে তা দেখার জন্যে। নীল ডায়েরিটা হাতে নিয়েই যাই। আমি রুমটার ভেতরে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমি চমকে ওই দিকে তাকাতেই দরজাটা একেবারে বন্ধ হয়ে যায়। আমি দ্রুত দরজায় বারবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেও দরজাটা আর খুলতে পারিনি।
ক্লান্ত হয়ে হতাশ চোখে তাকাই আমি চারপাশে। গুপ্ত রুমটার চারপাশে তাকাতেই সাথে সাথেই আমার হাত থেকে নীল ডায়েরিটা পড়ে যায় ফ্লোরে। চোখের সামনে আশ্চর্য কিছু দেখে মুহূর্তেই আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি জায়গায়। চোখের সামনে যা দেখছি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এগুলো কি? কি করে সম্ভব এইসব? রিদ খান কি তাহলে? না, এমন কিছুই হতে পারে না। উনি এমনটা কি করে করতে পারে? আমি টলমলো চোখে ডলতে ডলতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেয়াল জুড়ে থাকা সব কটা জিনিসপত্র নিজের হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে অঝোর ধারায়। এই সব কিছু দেখার সাথে সাথে আমার মাথাটাও ভীষণভাবে চাপ মেরে ওঠে ব্যথায়। প্রচণ্ড ব্যথার সাথে ফ্লোরে বসে পড়ি ধূপ করে হাঁটু গেড়ে। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। পরে নিজের দুই হাত দিয়ে মাথায় দুপাশ চেপে ধরে নিজের দিকে তাকাতেই সেখানেও আরো একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো আমার। আমি জিনিসটা হাতে নিয়ে ভালো করে দেখে নিতেই সেই জিনিসটা হাতে নিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি আমি। আর কিছু নেয়ার মতো ধারণ ক্ষমতা ছিল না আমার। প্রচন্ড অক্ষমতার সাথে সাথে নিজের চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসছিল। তখনই ঝাপসা ঝাপসা চোখে সামনের দিকে তাকাতেই দেখতে পারি কেউ একজন পাগল পাগল হয়ে আমার দিকেই দৌড়ে আসছে। ব্যক্তিটা আমার খানিকটা সামনে আসতেই ঝাপসা চোখে দেখতে পেলাম রিদ খানকে। উনি অগোছালো ভাবে আমার দিকে দৌড়ে আসছে। তারপর আর কিছুই বলতে পারিনি আমি, ওখানেই অজ্ঞান হয়ে যাই। আমার চোখে মুখে পানির তীব্র ছিটা ফোঁটা পড়তেই পিটপিট করে তাকাই আমি। চোখের সামনে রিদ খানের ফেসটা আসতেই আমি কতক্ষণ স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি। আমার চারপাশে কে আছে বা আমি কোথায় আছি কিছু বুঝতে পারছি না, তাই ওনার দিকে এক প্রকার অনুভূতিহীন চোখেই তাকিয়ে আছি। আমায় এমন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে রিদ খানও আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। আমরা দুজন দুজনকে এভাবে দেখার মধ্য দিয়ে পাশ থেকে রুদ্র আমার মাথায় হাত বুলাতে বুলাতে চিন্তিত সুরে বলে ওঠে, তুমি ঠিক আছো মায়ু পাখি? রুদ্রের এমন কথায় আমি আস্তে করে পাশ ফিরে তাকাই। চোখের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝতে পারছি না আমি যে আমার আবার কি হবে। আর সবাই আমায় ঘিরে এভাবে কেন দাঁড়িয়ে আছে, আর আমি বা কোথায় আছি? বিষয়টা ভেবে নিয়েই হালকা কপাল কুঁচকে চারপাশে তাকাতে তাকাতে আস্তে করে উঠে বসি আমি। আমায় উঠে বসতে দেখে দাদি পাশ থেকে এসে আমার সাথে বসে পড়ে। আমায় উদ্দেশ্য করে চিন্তিত সুরে বলে ওঠে, মায়া, কি হয়েছে তোর? তুই অজ্ঞান হলে কি করে হৃদের রুমে? দাদির এমন কথায় আমি চমকে উঠি। ভুলে যাওয়া বিষয় স্পষ্টভাবে মনে পড়ে যায় আমার। কি কারণে অজ্ঞান হয়েছি সেটাও মনে পড়ে যায় ভালোভাবেই। বিষয়গুলো মনে করতে আমি দ্রুততার সাথে সামনে রিদ খানের দিকে তাকাই। ওনাকে আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আমি উত্তেজিত হয়ে ওনাকে একটা আঙুল দিয়ে দেখিয়ে ইশারা করে আটকে আসা গলায় থেমে থেমে বলে উঠি, "ও- উনি ওখানে কতগুলো।" বারবার কেঁপে কেঁপে ওঠা কণ্ঠে পুরো কথাটা শেষ হলো না আমার, তার আগেই পাশ থেকে রুদ্র বলে ওঠে, রিল্যাক্স মায়া, রিদ তোমাকে কিছুই করেনি। উল্টো ও তোমাকে অজ্ঞান অবস্থায় এখানে এনে শুইয়ে দিয়েছে সেলফি। এখন বলো তোমার কি হয়েছিল? তুমি হৃদের রুমে অজ্ঞান হলে কি করে? রুদ্রের কথায় পাশ ফিরে তাকাই ওর দিকে। কি দেখেছি সেই অনুভূতিটা কাউকে বোঝাতে পারছি না আমি, কিন্তু আমি সবাইকে বলতে চাই কি দেখেছি ওনার রুমে। কিন্তু ওনার রুমে দেখা বিষয়টা এতটাই প্রভাব ফেলেছে আমার উপর যে কোনো রকম কথাও আসছে না এই মুহূর্তে আমার গলা দিয়ে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। আর আমি এতক্ষণ খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম অজ্ঞান অবস্থায়। রিদ খান আমাকে ওনার রুম থেকে দ্রুত এনে এখানে শুয়ে আমার চোখে মুখে দ্রুত পানি ছিটা দিতে থাকে হুঁশ ফিরিয়ে আনার জন্যে। কিন্তু উনি কি করে ওনার রুমে উপস্থিত হলেন যখন আমি অজ্ঞান ছিলাম? আর ওনার রুমে ওইগুলো কি ছিল? আর উনি সবার সামনে এখন যেমনটা দাঁড়িয়ে আছে স্বাভাবিক অবস্থায়, উনি মোটেও তেমন স্বাভাবিক নন। রিদ খান শুধু সবাইকে প্রেজেন্ট করে স্বাভাবিক হওয়াটা, ওনার অস্বাভাবিক হওয়া বিষয়টা আমি আজই দেখলাম নিজের চোখে। ওনার গুপ্ত রুমে সবটা সবটা পর্যবেক্ষণ করার পরেও কিন্তু একটা কিন্তু থেকেই যায়। আর সেটা হচ্ছে উনি কি করে জানলো যে আমি ওনার গুপ্ত রুমে আটকা পড়েছিলাম? আর উনি দেশের বাইরে ছিল, তাহলে তখন উনি আমায়
বাঁচাতে ওনার গুপ্ত রুমে আসলো কি করে? সম্পূর্ণ বিষয়টা আমার মনে মনে ভাবতে পারলেও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছি না কাউকে। কেমন একটা ভয়ে সিটিয়ে যাচ্ছি আমি। আমার ভেতর থেকে জড়তা কাজ করছে, যার জন্য কথা বলার বাক শক্তিটাও হারিয়ে ফেলেছি। তাই শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম হৃদ খানের দিকে, আমার অজানা সব প্রশ্নের উত্তরের জন্য। তাই আবারও খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় হৃদ খানকে দেখিয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলি, রুদ্র, উনি ওইখানের রুমে, আমি ওগুলো। আমার এমন পেঁচানো আর ঘোর পাক খাওয়া কথায় রুদ্র কতটা বুঝতে পারলো তা জানি না। তবে রুদ্র আমাকে ভয়ে হৃদ খানের দিকে তাকাতে দেখে সান্ত্বনা দিতে দিতে আস্তে আস্তে করে বলে ওঠে, মায়ু পাখি রিল্যাক্স, শান্ত হও। তুমি হৃদের কথা জানতে চাইছো তো? হৃদ আসলে ওর রুমেই ছিল, বাথরুমের ভিতরে ছিল, ফ্রেশ হচ্ছিল। হৃদ সকালে বাংলাদেশে ফিরে, কিন্তু নমুনা কিছু জানে না ওর ফেরার বিষয়ে, হৃদও বলেনি। তাই এমনটা প্রায় হয়, হৃদ কাউকে কিছু বলে না, কারণ আমাদের বাইরে যাওয়ার আশাটা অনেকটাই বেশি হয়ে থাকে। যেমনটা তুমি তোমার আম্মুকে না বলে পাশের বাড়ির আন্টির সাথে কথা বলতে যাও, ঠিক তেমনটাই আমরাও পরিবারকে প্রায় না জানিয়ে দেশের বাইরে যাওয়া আশাটা করে থাকি। আজও তাই হয়েছে। হৃদ সকালে নাকি বাংলাদেশ ফিরেছে, কিন্তু আমরা কেউ জানি না। ওর রুমের ভিতরে ছিল, ওর ভিতর থেকে লক করে রেখেছিল। তাই আমি বাইরে থেকে লক চাবি দিয়ে লক খুলে প্রবেশ করতে হয়েছিল। আর হৃদ বলেছে ওর নাকি রুমের ভিতরে কিছু শব্দ শুনে তোমার কাছে যায়, তখন নাকি তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে ওর রুমের মধ্যে। এখন তুমি বলো, তুমি হঠাৎ করে অজ্ঞান হলে কি করে? রুদ্রকে আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটা রুদ্র বুঝতে না পারলেও রুদ্র আমার হৃদ খানের উপস্থিত হওয়া বিষয়টা ক্লিয়ার করে। সবটা শোনার পর আমি আবারও তাকাই হৃদ খানের দিকে। হৃদ খান তখনও চুপচাপ আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে। আমি ওনার এমন হতাশ হওয়া দৃষ্টি যেন কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, উনি কি জন্য এতটা হতাশ? আমি ওনার গোপন রাখা বিষয় দেখতে পেরে গিয়েছি সেই জন্যে, নাকি আমি ওনার গোপন করা বিষয়টা সবটা দেখার পরেও বুঝে উঠতে পারছি না সেই জন্য হতাশ? আমি দোটানার মধ্যে ভুক্তভোগী হয়ে হঠাৎ কেঁদে বসি। আমার কেন যেন কান্না আসে ভেতর থেকে, আমি কিচ্ছু মেনে নিতে পারছি না। আমার চারপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমার সামনে আজ হৃদ খানের নতুন একটা রূপ আসলো, যেটার সাথে আমি বা ওনার পরিবার কেউ পরিচিত নয়। উনি সবার থেকে হয়তো এই রূপটা লুকিয়ে রেখে এসেছে, যা আজ আমার সামনে ধরা পড়ে গেল। আর সেই রূপ সম্পর্কে আমার ভালোভাবে অবগত হতে হবে, নয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবটাই শেষ হয়ে যাবে। হৃদ খান সবটা নিজের হাতে শেষ করতে পারলেও আমি পারবো না সবটা শেষ করতে, যতক্ষণ না আমি সবকিছু হৃদ খানের মুখ থেকে শুনতে পারছি। আমার জানতে হবে সবকিছু, আর তার জন্য আমার হৃদ খানকে একা প্রয়োজন, নয়তো আমি কখনো জানতে পারবো না কোনো কিছু। আমায় হঠাৎ কাঁদতে দেখে হৃদ খান সাথে সাথে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, আমার দিকে তাকিয়ে থেকে। আর পাশ থেকে দাদি আমায় নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে সান্ত্বনার সুরে বলে, কি হয়েছে সোনা মা, আমাকে বল, কাঁদছিস কেন তুই? দাদির কথা আমি কান্না করতে করতে বলি, দাদি, আমি আমি বাড়ি যেতে চাই, প্লিজ আমায় বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, যাবি, কিন্তু আরো পরে। আর তো দাদির বাকি কথাগুলো শেষ করার আগেই আমি আবারও কান্না জড়িত কণ্ঠে বলি, দাদি প্লিজ, আমি এখন যেতে চাই, তুমি না করো না প্লিজ। আমায় এতটা জেদ করতে দেখে দাদিও হার মেনে যায়। পরে দাদি আমায় রুদ্রের সাথে যেতে বলে। রুদ্র আমার বাসায় পৌঁছে দেবে বিষয়টা জানতেই হৃদ খান সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার আগে আমি হৃদ খানের পেছন থেকে স্বাভাবিক কণ্ঠে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, দাদি, আমায় রুদ্র নয়, তোমার দ্বিতীয় নাতি বাসায় পৌঁছে দেবে। আমার এমন কথায় দাদির সাথে রুদ্রও চমকে ওঠে, আর হৃদ খান সাথে সাথেই জায়গায় দাঁড়িয়ে পড়ে, আমার দিকে ঘুরে তাকায়, কিন্তু এতেও আমার কোনো হেলদোল নেই। আমাকে এমন করে বলতে দেখে দাদি চমকে উঠে বলল, মানে তুই কি হৃদের কথা বলছিস? হুম। কেন? হৃদ কেন তোমাকে নিয়ে যাবে? আমি আছি তো, আমি নিয়ে যাব তোমাকে। এখন চলো, তুমি আমার সাথে যাবে। রুদ্রের এমন কথায় আমি নাকচ সুরে বলে উঠি, না, আমি ওনার সাথে যাব, আমার কিছু কাজ আছে ওনার সাথে। আমার এমন কথায় রুদ্রের সাথে সাথে দাদিও ভ্রু কুঁচকে তাকায় আমার দিকে। তাদের এমন করে তাকানোর মানে হলো যে আমার কি এমন কাজ থাকতে পারে হৃদ খানের সাথে। আমি তাদের এমন দৃষ্টির মানে বুঝতে পেরে কথাটা ঘোরানোর জন্য কাচুমাচু করতে করতে বলি, আসলে দাদি, আমি ওনার সাথে যখন জঙ্গলে আটকা পড়ি
তখন আসিফ ভাই আমাদের খুঁজতে একটা পুলিশ কেস করে, আর সেটা নিয়ে পুলিশ আমায় যেতে বলেছিল ওখানে। আর আমি সব কিছুতে ভয় পাই, আমার পরিবারকে তো কিছুই জানাইনি, আর রুদ্র নিজেই তো কিছু না করেছে জানাতে। তাই আর কি, ওনাকে নিয়ে আগে পুলিশ স্টেশনে যাব, তারপর বাড়িতে, সেজন্যই আর কি। আমার এমন স্বাভাবিক কথায় সবাই স্বাভাবিক হলো। দাদি আর রুদ্র কিন্তু অস্বাভাবিক থেকে গেল রিদ খান, কারণ উনি ভালো করেই জানেন আমি মিথ্যা বলছি, আর কেন বলছি সেটাও বুঝতে পারছেন উনি। তাই তো এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তখনই এই পাশ থেকে দাদি বলে ওঠে, ওটা তোর দেখতে হবে না, হৃদ আছে, ওই সবটা সামলে নেবে। এখন তুই অসুস্থ, তাই এখন তোকে অন্য কোথাও যেতে হবে না। দাদির কথায় রুদ্র সায় জানিয়ে বলে ওঠে, সেটাই, হৃদ দেখে নিবে, তোমাকে চিন্তা করতে হবে না। এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রুদ্রের এমন কথায় পেছন থেকে রিদ খান ড্রয়িং রুমে দরজা দিয়ে বাইরে থেকে যেতে যেতে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, ফর্মালিটি ইজ ফর্মালিটি হয়, তাই ওকেও আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। তাই তুই দাদির সাথে বাসায় থাক, আমি ওকে নিয়ে আগে পুলিশ স্টেশন যাব, পরে না হয় বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো বলেই পেছনের দিকে আর না ফিরে চলে যায় বাইরের দিকে গাড়ির উদ্দেশ্যে। আমার সাথে সাথে এখন উনিও মিথ্যে বলছে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু দাদিও রুদ্র না বোঝা বিষয়টি নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিদ খানের যাওয়ার দিকে। যদি রিদ খান একবার পেছন ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত রুদ্র আর দাদির অবাক করা দৃষ্টি, যা ওনার দিকেই নিক্ষেপ করা ছিল। কারণ রিদ খান কখনো পুলিশ স্টেশন গিয়েছে কিনা বড় বড় বিষয়ে তা নিয়েও সন্দেহ আছে, আর সে কিনা সামান্য বিষয় নিয়ে পুলিশের কাছে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিদ খানের মতো মানুষ কাউকে বাসায় পৌঁছে দিবে, বিষয়টা তাদের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই আমিও তাদের এমন চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে এগিয়ে যাই রিদ খানের গাড়ির দিকে। কারণ আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে রিদ খানকে। উনিও বুঝতে পেরেছে কেন আমি ওনার সাথে যাওয়ার জন্য জেদ ধরে হচ্ছি। উনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেই আমার সাথে যাচ্ছেন। হয়তো উনিও বলতে চায় ওনার না বলা কথাগুলো। খোলা স্থানে দাঁড়িয়ে আছি আমি আর রিদ খান। আমার দুই চোখে হাজারো প্রশ্নের অজানা উত্তর পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও রিদ খানের চোখে তেমন কিছুর ছিটাফোটাও নেই, বরং উনি এমন একটা ভাব করে দাঁড়িয়ে আছে যেন কিছুই জানে না উনি। যা জানার তা আমার কাছ থেকে নতুনভাবে জানতে পারবে সবটা। আমি চোর আর উনি পুলিশ। যখন আমি খানবাড়ি থেকে ওনার গাড়িতে করে বাড়ি থেকে যাচ্ছিলাম, তখনই এই খোলা মাঠে গাড়িটা থামাতে বলি আমি, কারণ আমার অনেক কথাই জানার আছে রিদ খানের কাছ থেকে। এই মাঠটা আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে, আর তাই আমি গাড়িটা থামাতে বললেও উনিও বিনা বাক্য ব্যয়ে গাড়িটা থামিয়ে দেয়। পরে উনি গাড়ি থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে পড়ে কপাল কুঁচকে তাকিয়ে থেকে। ওনার এমন তাকানোর মধ্যে দিয়ে হাজারো আশা নিয়ে আমি ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ওগুলো কি ছিল? আমার এমন প্রশ্নে রিদ খান না জানার ভান করে ভ্রু কুঁচকে বলল, কোনটা কি ছিল? যেটা আমি দেখেছি। কর্কশ গলায় বলল। তুমি কোথায় কি দেখছো সেটা তুমি জানো না, তা আমি কি করে বলবো? ওনার এমন কর্কশ গলায় তেলে বেগুনে জ্বলে ওঠায় আমি বলি, বাজে কথা বলবেন না একদম। বাজে কথা বলা আমার কাজ নয়, ওইটা তোমার কাজ, তাই তুমি জানো সবটা। আমি ওনার এমন হেয়ালিপনা ভাব দেখে করুণ কণ্ঠে আহত হয়ে বলি, প্লিজ আপনি এমন কেন করছেন আমার সাথে? প্লিজ বলুন না, আপনার গুপ্ত রুমে ওইগুলো কি ছিল দেয়ালে ঝুলানো, আর ওই জিনিসগুলোর মধ্যে এত এত রক্তের দাগ কিসের ছিল? আমার কথাগুলো শুনে রিদ খান আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আমার জানা মতে তোমার চোখে তো কোনো রকম সমস্যা নেই, তুমি ভালো করে দেখেছো সবটা। আমার গুপ্ত রুমে কি ছিল দেখার পরও বুঝতে পারছো কি ছিল ওগুলো? এখন আমাকে প্রশ্ন করছো কেন এতটা উত্তেজিত হয়ে? ওনার কথাগুলো শুনে চমকে উঠে বলি, মানে? দায় সারা ভাব নিয়ে বলল, মানেটা খুব সহজ, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রিত। ওনার মুখে হঠাৎ করে রিদ নামটা শুনে মুহূর্তেই চমকে উঠলাম। এই নামটা যেন আমায় ভেতর থেকে নাড়িয়ে তুলছে মুহূর্তেই। আমি কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে থেমে বলি, এই নামটা রিত আমার বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে কথাটা ঘোরানোর জন্য উনি কপট রাগ দেখিয়ে উচ্চ স্বরে বলল, তুমি কি যাবে নাকি আমি চলে যাব? উনি কি বলছেন কিছুই ঢুকছে না আমার মাথায়, শুধু আহত হয়ে টলমলো চোখে তাকিয়ে আছে ওনার দিকে। হ্যাঁ,
আমি আহত গভীরভাবে, তাই ওনাকে আর রাগ না দেখিয়ে টলমলো চোখে কাঁপা কাঁপা গলায় আবারও অনুরোধ করে বলি,